আস্থা সংকট দূর করে নতুন দক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠাই হবে সংস্কারের মূল লক্ষ্য প্রধান বিচারপতি। পাহাড় থমথমে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাঙামাটিতে বৈঠক করছেন ৩ উপদেষ্টা। পতিত সরকারের দোসররা এখনো প্রশাসনে, মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনার আহ্বান। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পৃথক সচিবালয় ছাড়া স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শীঘ্রই তিনি সংসদ ও নির্বাচন কমিশন সচিবালয়ের ন্যায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের প্রস্তাবনা পাঠাবেন বলেও জানান। সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিচার বিভাগে সব ধরনের দুর্নীতিকে শূন্যের কোটায় নামিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আইন উপদেষ্টা, বিচারক নিয়োগ সহ বিচার বিভাগের সংস্কার আনার কথা পুনর্ব্যক্ত করেন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব নেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দায়িত্ব নেবার পর প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিচার বিভাগকে কলুষিত করা হয়েছে। বিচার বিভাগের উপরে মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দূর করে নতুন দক্ষ প্রগতিশীল বিচার বিভাগ প্রতিষ্ঠা করাই হবে সংস্কারের মূল লক্ষ্য। কোনো সন্দেহ নেই যে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকর রূপে পৃথক না হওয়া। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। এটি হবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সংস্কারের প্রথম ধাপ। প্রধান বিচারপতি বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের মতো বিচার বিভাগেও দুর্নীতি রয়েছে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। আমরা দেখেছি চাঞ্চল্যকর সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রদানের জন্য ইতিমধ্যে 111 বার সময় নেওয়া হয়েছে। এটা কিছুতেই কাম্য হতে পারে না। বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করতে আমি বদ্ধপরিকর। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। ব্যক্তি পর্যায়ে একজন বিচারকের দুর্নীতি সমগ্র বিচার বিভাগের উপরে কালিমা লেপন করে। এমনকি আদালতের একজন সহায়ক কর্মচারী কিংবা আইনজীবী সহকারীও যদি দুর্নীতি করেন, সাধারণ জনগণ সাদা চোখে সেটিকে বিচার বিভাগের অবক্ষয় হিসেবেই গণ্য করে। প্রধান বিচারপতির অভিভাষণে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের মর্যাদা নির্ভর করে বিচার বিভাগের কর্মকর্তাদের উপর। আইন এবং বিবেক দিয়ে কাজ করতে বিচারকদের প্রতি অনুরোধ জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মামলা আর্জি গ্রহণ করতে বিব্রত বোধ করেছিলেন। আপনাদেরকে কেন করেছিলেন? আপনার এটা দায়িত্ব না, আপনার এটা সাংবিধানিক দায়িত্ব না? আপনি শুনে রিজেক্ট করে দেন, শুনে রিজেক্ট করেন, সমস্যা নাই। আপনি শুনবেনই না, আপনারা কিন্তু বিবেচনা করেন। আপনাদের এখানে অনেক ভালো বিচারপতি আছেন, আপনাদের সুনাম কিছু বিচারপতির কারণে ক্ষুণ্ণ হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর অনেক বিচারক এখনও গুরুত্বপূর্ণ পদে বহাল আছে, যা চলমান থাকলে সবার কাছে ভুল মেসেজ যাবে। বিষয়টি দেখতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। যাচ্ছি রাঙামাটিতে, স্টাফ করেসপন্ডেন্ট ফজলে এলাহির কাছে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। ফজলে, সেনানিবাসে 3 উপদেষ্টা তো বৈঠকে বসেছেন, আর কি তথ্য আছে আপনার কাছে? 3 পার্বত্য জেলার মানুষ যে সভাটির দিকে তাকিয়ে আছে, সেই সভাটি এখন রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হলে হচ্ছে, যেখানে উপস্থিত আছেন সরকারের 3 জন গুরুত্বপূর্ণ উপদেষ্টা সহ দায়িত্বশীল কর্মকর্তারা। তাদের সাথে কথা বলছেন রাঙামাটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন পরিবহন সংগঠনের নেতারাও। প্রায় 1.5 ঘন্টা আগে সভা শুরু হয়েছে আমার সামনের এই প্রান্তিক হলে।
বাইরে অপেক্ষমান অনেক সংবাদকর্মী, যাদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের মানুষ জানতে পারবে যে এই সভায় আসলে কি আলোচনা হয়েছে। আমরা অপেক্ষা করছি সবার শেষে উপদেষ্টারা বেরিয়ে এসে নিশ্চয়ই আমাদেরকে একটি সন্তোষজনক কোনো একটা ব্যাখ্যা দিবেন বা কোনো সুসংবাদে জানাবেন, যে খবরটি আমরা হয়তো সারা দেশের মানুষকে জানাতে পারবো। আমরা উপদেষ্টাদের বৈঠক শেষ না হওয়া পর্যন্ত আসলে এই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটি জানতে পারবো না। আর এদিকে 144 ধারা এখনো শহরে বহাল আছে, শহরের পরিস্থিতি খুবই শান্ত, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। ইউপিডিএফের ডাকে রাঙামাটি খাগড়াছড়ি দুই জেলাতেই অবরোধ চলছে এবং রাঙামাটিতে পরিবহন শ্রমিকদের ডাকে যে পরিবহন ধর্মঘট সেটিও চলছে। সামগ্রিক চিত্র এখন পর্যন্ত সন্তোষজনক এবং খুব ভালো পরিবেশ সর্বত্র। ফারজানা, উপদেষ্টাদের বৈঠক শেষ হওয়ার পরে আমরা আসলে বিস্তারিত। আমরা জানছিলাম রাঙামাটি থেকে সর্বশেষ খবর। চাপিয়ে দেয়া সংস্কার নয়, সংস্কার টেকসই করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমার কথা না বললেও তিনি বলেছেন, নির্বাচন দেরি হলে তা হবে গণতন্ত্রের জন্য হুমকি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। ইমরুল হাসানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড এবং সাম্প্রতিক নানা বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির মহাসচিব। 5ই আগস্টের পালাবদলে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো সংস্কারই টেকসই হবে না জনগণের অংশগ্রহণ ছাড়া। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার আহ্বান জানান তিনি। আমি এটা মনে করি যে আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা, ওনাদের প্রস্তাব যে আগে ওরা সংস্কার তৈরি করবে, হ্যাঁ প্রস্তাব নিয়ে তারপর তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলবে, তারপরে আবার করবে। দ্যাট উইল টেক এ লং টাইম। এটা একটা আছে। দুটো হচ্ছে যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। পিপলস পার্টিসিপেশন যেটা, সেটা যদি না থাকে কোনো সংস্কারই আপনার সাস্টেইনেবল হবে না। তাদের যে আপনার বিভিন্ন রকম ধারণা আছে সেগুলোকে ইম্পোজ করার চেষ্টা করবেন। ইম্পোজ করে তো এখানে কেউ কিছু করা যাবে না। ইউ মাস্ট হ্যাভ টক উইথ দ্য পলিটিক্যাল পার্টিস। আপনি স্টেক হোল্ডারদের কাছ থেকে কথা বলেন। নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি, তবে সেটা কতদিনের তা খোলাসা করেননি তিনি। যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে, তত সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে। কারণ পলিটিক্যাল আপনার গভর্নেন্সের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই। আমরা বরাবরইতে বিশ্বাস করি, আমরা মনে করি এবং এটা প্রমাণিত যে আপনার ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট সিস্টেম অফ গভর্নেন্স। অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি। সংবিধান পরিবর্তন কিংবা সংশোধন নিয়ে দলের অবস্থানও তুলে ধরেন মির্জা ফখরুল। পাবলিক কনসেনসাস তো আছেই, সেই সঙ্গে আপনার আইনগত দিকগুলো দেখে নিয়ে আপনি একদিনে সব কিছু পাল্টে দিতে পারবেন না, সেগুলো দেখতে হবে। তো অর্থাৎ যেটা সবচেয়ে বেশি নিরাপদ হবে, জনগণের সঙ্গে কথা বলে জনগণের ফুল ম্যান্ডেটটা নিয়ে যদি আপনি আমূল পরিবর্তন করতে চান বা আপনি নতুন করে লিখতে চান সেটা, আর তা নাহলে বর্তমান এক্সিস্টিং যেটা আছে তার সঙ্গে যদি আপনি করতে চান তার সেটাও সম্ভব। অ্যামেন্ডমেন্ট আপনি করতে পারবেন না এমন তো কোনো কথা নেই, কিন্তু সেটাও আলোচনা করে যেটা আমি সেই জন্য যে কথাটা আমি বলেছিলাম আর কি, যে সেটা হচ্ছে যে আপনার নির্বাচনটা হোক। আনসার বিদ্রোহ, পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা, বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মানুষ হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করেন বিএনপির মহাসচিব। এটা নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট, যেটা যার দায়িত্বে আছে তাদেরকে ডিস্টেবিলাইজ করা, বাংলাদেশের পলিটিক্সটাকে ডিস্টেবিলাইজ করা। অভিজ্ঞতার অভাবে সরকারের যে কোনো সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বিশ্ববাসীকে অবগত করাই এবারে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগদান সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। আগামী সোমবার প্রধান উপদেষ্টা বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে, তবে সমতার ভিত্তিতে তা উন্নয়নের চেষ্টা করা হবে। মাননীয় প্রধান উপদেষ্টা আগামী ২৩ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক পৌঁছবেন
সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল চার্টার বিমানে নিউ ইয়র্ক সফর করবেন না, বরং যার যে সংশ্লিষ্টতা বা দায়িত্ব সেই অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে প্রতিনিধি দল গঠন করা হয়েছে। 27 সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে পর্বে তার বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে বিগত 2 মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। মাননীয় প্রধান উপদেষ্টা 3 দিন নিউ ইয়র্কে অবস্থান করে সফর শেষে 27 সেপ্টেম্বর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, সাবেক এমপি ও এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বর্তমান বাংলাদেশকে একটি সদ্য স্বাধীন দেশ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এখন ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। স্বৈরাচারী হাসিনার বিদায়ের মধ্য দিয়ে দেশ এক নতুন দিগন্তে পদার্পণ করেছে বলেও জানান তিনি। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কের পার্টি হলে আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে ও বিএনপির কেন্দ্রীয় কমিটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা হাসিনা সরকারের সময় তাদের উপর নানা নির্যাতনের ঘটনা তুলে ধরেন। মোসাদ্দেক আলী তার বক্তব্যে প্রবাসীদের আরও বেশি করে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল, সাউন্ড ভিউয়ার সৈয়দ হোসাইন সহ কমিউনিটির নানা শ্রেণীর ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্বাধীন বাংলাদেশ এটা একদিনের বিষয় না, একজনের বা এক গোষ্ঠীর বিষয়। এটা সমষ্টিগতভাবে সকল স্তরের কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে এই দেশকে আবারও মুক্ত করে দিয়ে গেছে। এখন আমাদের উচিত হবে সবাই একত্রিত মিলে এই দেশকে সুন্দরভাবে, গণতান্ত্রিকভাবে এবং স্বৈরাচার মুক্ত দেখিয়েছে। আপনারা দেশে দিতে পারেন নাই, সবাইকে আমি স্বাগত জানাই। এখন মুক্ত বাংলাদেশে আপনারা আসেন, আমরা আছি, সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে আবার গড়ে তুলব। ডেঙ্গুতে এবছরের প্রথম 6 মাসের তুলনায় গত 2.5 মাসে রোগী বেড়েছে প্রায় 6 গুণ এবং মৃত্যু বেড়েছে প্রায় 3 গুণ। এসব মৃত্যুর 68% ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায়। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পক্ষ থেকে জরুরি অবস্থা জারি করে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে। মেজবাহ হাসানের রিপোর্ট। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল কয়েকদিনে 2টো হাসপাতাল বদলাতে হয়েছে শামীমকে। শেষমেশ ঠিকানা হয়েছে রাজধানীর ডিএনসিসি হাসপাতালের এই বিছানা। ডেঙ্গু তাকে কতটা নাকাল করেছেন তার বিবরণ পাওয়া গেল তার স্ত্রীর মুখে। আগে একদম খাইতেই পারতো না, শুধু বমি করতো, যে কোনো খাবার দিলেই বমি করে দিত, এখন একটু খাইতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ছিল 3651 জন এবং মৃত্যু ছিল 44। 2.5 মাস পর সেপ্টেম্বরে রোগীর সংখ্যা দাঁড়ায় 21,079 আর মৃত্যু ছাড়ায় শতকের ঘর, যার মধ্যে ঢাকার 2 সিটিতে মৃত্যু হয়েছে 81 জনের। এই 2.5 মাসে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে মৌসুমের সর্বোচ্চে। পাতলা পায়খানা লাগে, এর মধ্যে বমি আসে আর মাথাও ঘুরায়, শরীরে কোনো এনার্জি পাইতাম না, মানে খুব ব্যথা, মানে জয়েন্টে জয়েন্টে। এই বিশেষজ্ঞ বলছেন, খুব দ্রুত পদক্ষেপ নেওয়া না গেলে দিতে হতে পারে চরম মূল্য। এখন যদি আমার 100 নতুন কর্মী নিয়োগ দিতে হয় একটা ওয়ার্ডে, আমি তাই নেব, সেটা খণ্ডকালীন বা দৈনিক মজুরি ভিত্তিতে। তাহলে এইরকম একটা নির্দেশনা আসা দরকার যে ডেঙ্গু মোকাবেলায় যা কিছু করা দরকার এটা জরুরি পরিস্থিতির মতো করুন। মশক নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততার মাধ্যমে সব পক্ষকে একসাথে কাজ করার তাগিদ দেন এই বিশেষজ্ঞ। এই মাসের যে কয়দিন আছে, এই কয়দিনের মধ্যে ঢাকা শহর বা তার অধীনস্থ সিটি কর্পোরেশন বা পৌরসভায় কোনো প্রজননের জায়গা নেই। এটা প্রথমবার হলো বড় আকারে এগুলো অপসারণ করা, আর তারপর হলো প্রত্যেক দিন করা। সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি, 100 ভাগ তো পারবো না, 80 ভাগ যদি পারি, এই কয়দিন যদি আমরা সেই মোডে কাজ না করি, তাহলে অক্টোবরে এটা বিস্ফোরণ হতে পারে, ডেঙ্গুর বিস্ফোরণ। ডেঙ্গুর ঝুঁকি কমাতে চিকিৎসার বিকেন্দ্রীকরণ ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ স্বাস্থ্য সংশ্লিষ্টদের। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
ওয়ারি এলাকায় জোড়া খুনের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সাভার থেকে গ্রেফতার করে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ওয়ারি বিভাগের ডিসি সালেউদ্দিন। তিনি জানান, ফ্ল্যাট ক্রয় সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা ফ্ল্যাট মালিক আপন 2 ভাইকে হত্যা করে। এছাড়া গত 13 সেপ্টেম্বর যাত্রাবাড়ি জনপদ মোড়ে ট্রাফিক পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সালেউদ্দিন। মামলা রুজু করে গত 14ই আগস্ট ল্যান্ড ওনার অ্যাডভোকেট আকবর আসামি দিয়ে সাভার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা স্বীকার করেছে। ঘটনা একটি রিয়েল এস্টেট কোম্পানির সাথে ডিসিজড আলামিন এর একটা চুক্তি হয়, আমাকে ফ্ল্যাটটা বুঝিয়ে দেন, একটা ফ্ল্যাট। এই কথা কাটাকাটির এক পর্যায়ে তারা অতর্কিতে 2 ভাইয়ের উপর হামলা করে ঘটনাস্থলে থেকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পরে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য কমে গেছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থলপথে 2 দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে প্রভাব দেখা যাচ্ছে। পণ্য আমদানি রপ্তানি কমে যাওয়ায় রাজস্ব আদায়ও কমে গেছে। বেনাপোল দিয়ে পণ্য আমদানি কমেছে প্রায় 2 লাখ মেট্রিক টন। আমদানিকারকরা বলছেন, দেশের পরিবর্তিত পরিস্থিতি ও ব্যাংকের ডলার সংকটের কারণে আমদানি রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। আমদানি ক্ষেত্রে ঋণপত্র খুলতে কিছু পণ্যের ক্ষেত্রে শতভাগ অর্থ আগাম পরিশোধ করতে হচ্ছে, ফলে আমদানিকারকেরা পণ্য আমদানি কমিয়ে দিয়েছেন। আস্থার সংকট দূর করে নতুন দক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠায় হবে সংস্কারের মূল লক্ষ্য প্রধান বিচারপতি। পাহাড় থমথমে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাঙামাটিতে বৈঠক করছেন 3 উপদেষ্টা। এবং পতিত সরকারের দোসররা এখনো প্রশাসনে, মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনার আহ্বান। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।